সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। শাটডাউন কর্মসূচি, অচল স্থলবন্দর। এবং মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত 4, আহত 12। দেখছেন এটি নিউজ। বিকাল 4টার দেশের খবরের সঙ্গে আছে আমি মুকিতুল কবির। এতক্ষণ শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকাল 10টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে আয়োজনের প্রথম পর্ব। বক্তব্য রাখছেন সারা দেশ থেকে আসা জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। ইসলামী আন্দোলনের আমির চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে দুপুর 2টায় শুরু হয় মহাসমাবেশের মূল পর্ব। এ মহাসমাবেশ যোগ দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ দলটির 5 কেন্দ্রীয় নেতা। এর আগে সকাল থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চলে যাচ্ছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে যুক্ত হবার জন্য। যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য, সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য রাখছেন সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণজামায়াতের বিপ্লবী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাবেত সুধী মণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে জুলাই আগস্ট বিপ্লবের উপরে বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা আনন্দের বাড় ভেঙে আসছে। আজকের এই চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিন ইসলামের বিজয় হবে, আগামী নির্বাচনে ইসলাম বিজয় হবে, কোরআনী হুকুমাত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্টকে নতুন দেশের নতুন স্বাধীনতা ঘোষণা করতে চায়। 5ই আগস্ট এদেশের জনগণ ফ্যাসিস্ট উৎখাত করেছে, ফ্যাসিস্ট উৎখাতের বদলতে 5ই আগস্ট হওয়ার কথা এদেশের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিনির্মাণের একটি রাষ্ট্র হওয়ার কথা। প্রিয় ভাইয়ের আমার, সংস্কার কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ে তো যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসানো হয়েছে, এখনো আমরা দেখছি সেই আমরা সকল মন্ত্রণালয়, সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি, ওই যে ফ্যাসিস্টদের দোসররা এখনো গদিগুলোকে পাকা পুক্ত করে বসেছে। আমরা আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনের আগে পিয়ার প্রতিষ্ঠার ছাড়া প্রতিষ্ঠার এদেশে হবে না। আমরা আজকে আমিরকে দেখাতে চাই, আগামী নির্বাচন পিয়ার ছাড়া হবে না, হতে দেব না, হওয়া হবে না।
এই আহ্বান রেখে আগামী দিনের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, সময় দিতে কারা কারা প্রস্তুত আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বর্ষীয়ান জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি সখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হযরত পীর সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন দলের দর্শক, আমরা এতক্ষণ ছিলাম শহীদ উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে। যাচ্ছি পরবর্তী সংবাদে। চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে যশোরের বেনাপোল ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কাস্টমস হাউজেও চলছে কর্মবিরতি। সকাল থেকেই দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের কাস্টমস দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এ কর্মবিরতিতে আছেন। তবে এ সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরে লোড আনলোড কার্যক্রম ও যাত্রী পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানান বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। এর আগে কর্মবিরতিতে একাত্মতা প্রকাশ করে বেনাপোল বন্দরের কাস্টমস হাউজে গত 24 জুন থেকে প্রতিদিন কয়েক ঘন্টা করে কর্মবিরতি চলে। এতে কাস্টমস হাউজে বিল অফ এন্ট্রি দাখিল সহ গুরুত্বপূর্ণ কার্যক্রম থমকে যায়। শাটডাউন কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কাস্টমস হাউজেও। এতে বন্দরটিতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে, বন্ধ শুল্ক আদায়ও। বন্দরে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী 6টি ট্রাক। ওপারে ভারতের মহদীপুর স্থলবন্দরে কয়েকশো ট্রাক অপেক্ষায় আছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের সড়ক দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। পরে এক্সপ্রেসওয়ের সিংপাড়া, নওয়াপাড়া ও হাঁসড়া ব্রিজ 2-এর মধ্যবর্তী স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচ চলন্ত একটি ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 2 জন প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 2 জন। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরও যা থাকছে। কুমিল্লায় অস্তিত্ব হারাচ্ছে 250 বছরের মসজিদ। এবং কিশোরগঞ্জের সেই গোড় খোদক মনু মিয়া আর নেই। বিরতির পর দেশের খবরের স্বাগত আরও একবার। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল ইসলাম এবং তার ভাবি মুকুলি বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর জখম হন শহীদুলের স্ত্রী রেহানা বেগম। শুক্রবার রাত 11টার দিকে পশ্চিম চর বরেশ্বর গ্রামে ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলামের মেয়ে সুমনা আক্তার জানান, তার বাবা রাত 11টার দিকে বাড়ির সামনে পুকুর ঘাটে বসেছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস, শহীদুলের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম হাওলাদার ও তার ভাইসহ আরও কয়েকজন তাদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে শহীদুল ও ইউনুসের স্ত্রী মুকুলি নিহত হন। আহত হন শহীদুলের স্ত্রী রেহানা। স্থানীয়দের দাবি, প্রবাস ফেরত ইউনুসের স্ত্রীর সঙ্গে শহীদুল ইসলামের পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন সন্দেহ থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
কুমিল্লায় গোমতী নদীর পাড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাইজি নূরজাহান বেগমের মসজিদটি। সংরক্ষণের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে প্রায় ২৫০ বছর আগের এই স্থাপনা। মসজিদটি নিয়ে সম্প্রতি এটিএন নিউজে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। ঝোপে ঝাড়ে চাপা পড়ে আছে ২৫০ বছর আগের এক মসজিদ। নূরজাহান বেগম নামের এক পেশাদার নর্তকী তৈরি করেন বলে স্থানীয়দের কাছে এটি বাইজির মসজিদ নামে পরিচিত। শোনা যায় সে আমলের রক্ষণশীল সমাজ বাইজির বানানো মসজিদে নামাজ হতে দেয়নি। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি দৈর্ঘ্যে ৬.৪ মিটার, প্রস্থে ৫.১ মিটার, দেয়ালগুলো ৮২.৫ সেন্টিমিটার পুরু। মসজিদের উত্তর, পূর্ব ও দক্ষিণে একটি করে মোট ৩টি প্রবেশপথ। পাতলা ইট আর চুন সুরকিতে তৈরি মসজিদটিতে বুনো গাছের শিকড় বাকড়ে ছেয়ে গেলেও ভেতরের দেয়ালে নকশাগুলো এখনও স্পষ্ট। নূরজাহান বেগমের মসজিদ নিয়ে গত ২৫শে জুন এটিএন নিউজে সরাসরি সংবাদ প্রকাশের পর স্থাপনাটি পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা প্রাথমিকভাবে এই স্থাপনার একটি রিপোর্ট আমরা অধিদপ্তরকে দিব। অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এটি সিদ্ধান্ত হবে যে সংরক্ষণযোগ্য কি না। অযত্ন অবহেলায় গোমতী নদীর পাড়ে দাঁড়িয়ে আছে প্রাচীন এই মসজিদটি। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বিতর্ক পাশ কাটিয়ে মসজিদটি সংরক্ষণ ও নূরজাহান বেগমের প্রতি সম্মান জানানোর দাবি জানান স্থানীয়রা। যিনি মারা গেছেন তার অতীত নিয়ে আমরা কেউ ভালোভাবে জানি না, তার বর্তমানটা যা দেখা যাচ্ছে তার উপরে আমরা আলোচনায় থাকি। আমার মনে হয় এটি ভালো হবে। দর্শনার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে করে আগামী প্রজন্ম এই মসজিদের ইতিহাস প্রকৃতভাবে জানতে পারে। সম্পত্তি সম্পদ হিসেবে সরকার ঘোষণা করলেই এই এলাকাটি, মসজিদটি এবং জায়গাটি রক্ষা হবে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর দেশের খবরে স্বাগত জানাচ্ছি আরও একবার। সাধারণ একটি গ্রামীণ আসবাব জায়গা করে নিয়েছে শহরের ড্রয়িং রুমে। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী দড়ির খাটলা বা মাচিয়া এখন শোভা পাচ্ছে অনেক অভিজাত বাড়িতে। খাটিয়ার রূপান্তর এবং বাণিজ্যিক সফলতার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। দেখুন ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের গ্রামের বাড়িঘরে দড়ির খাটলা বা মাচিয়ার ব্যবহার দেখা যায়। এই আসবাব আমের দেশ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য। সেই গ্রামীণ আসবাবটি আধুনিক রূপ ও শিল্পের ছোঁয়া পেয়ে আজ পেয়েছে ব্যাপক কদর। বড় বড় শহরের অভিজাত বাড়ির ড্রয়িং রুমে সাদরে ঠাঁই পাচ্ছে। এই কাজটি করেছে সুন্দর নামের একটি প্রতিষ্ঠান। সুন্দরের স্বত্বাধিকারী আব্দুস সালাম শ্যামল চাঁপাইনবাবগঞ্জের মানুষ। ঢাকায় যখন সংসার পাতেন, বাসায় অন্যান্য আসবাবপত্রের সঙ্গে ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি দড়ির খাট। ব্যতিক্রমী এই গ্রামীণ মোটিভ দেখে মুগ্ধ সবাই। তাই দেখে তার স্ত্রীর মাথায় আসে দড়ির খাটলা বা মাচিয়া বাণিজ্যিকভাবে উৎপাদনের ভাবনা। সেই থেকে খাটলাকে পরিচিত ও জনপ্রিয় করার সংগ্রাম শুরু। যখন আমরা মার্কেটে নিয়ে আসছি, একটা করে নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, এবং আমাদের কাস্টমাররা যে বিশেষ করে আমার তো ফেসবুকে শুরু, তো ফেসবুকে যখন দেখে জিনিসটা ইউনিক আর হাতের কাজ আর দেখতেও ভালো লাগে, নামও দিয়েছি সুন্দর, তো সব মিলিয়ে সারা বেশ ভালো। আমরা যেরকম যত্ন নিয়ে আমাদের প্রোডাক্টগুলো বানাই, বেশ কিছু গ্রাহক এরকম পেয়েছি যে তারাও বেশ যত্ন নিয়ে তাদের প্রোডাক্টটা চায় এবং এক্সপেরিমেন্টটা করতে আমাদেরকে হেল্প করেছে। এই কারখানায় প্রায় 40 ধরনের পণ্য উৎপাদন হয়, বিক্রি হয়ে যায় ফেসবুকের মাধ্যমে। কর্মীরাও জানান তারা খাটেন এমন খাটলা তৈরির জন্য যাতে মানুষ বুঝতে পারে এবং কদর করে চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ ঐতিহ্যকে। আমরা সবচেয়ে ভালো মানের কাঠটা দেওয়ারই চেষ্টা করি, যেন হচ্ছে কাস্টমার নিয়ে অনেক বছর পর্যন্ত সেটা ইউজ করতে পারে, এবং আমরা চাই যে এতটা দিন পর্যন্ত সে ইউজ করবে যেন এটা তার একটা অনুভূতির জায়গা হিসাবে দখল করে। নিউ মডেলের ধরনের জিনিস তৈরি করা হয়েছে, এবং যেটা যে মালটা তৈরি করা হয়েছে এটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ সাকসেসফুল না হলে এটা আপনার কোনো সময় প্যাক করা হয় না। সুন্দর নির্মাতাদের আশা, দেশের ঐতিহ্যবাহী পণ্য তারা পাঠাতে চান বিশ্ববাজারে।
শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কিশোরগঞ্জের ইটনায় ৩,০০০-এর বেশি কবর খোঁড়া সেই ঘোড়াওয়ালা গোড়খোদক মনু মিয়া আর নেই। সকাল 10:30টার দিকে জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ভাতিজা শফিকুল ইসলাম জানান, মনু মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 6 দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। আজ সকাল থেকে তিনি আবার অসুস্থ হয়ে যান। মনু মিয়া সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের কবর খোঁড়ার কাজ করে গেছেন। আজ তার মরদেহ দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। বিকেলে নিজ এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।